শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। সকলেই বাড়িতে বসে আমাদের এই অনলাইন ক্লাসগুলো দেখছো। তো আজ আমি তোমাদের সামনে আলোচনা করব ফিনান্স, ব্যাংকিং ও বিমার একাদশ শ্রেণী প্রথম পত্র এর তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্যের বাকি অংশ নিয়ে। গত ক্লাসে আমরা অর্থের সময় মূল্য নিয়ে আলোচনা করেছিলাম। আমরা তখন জেনেছিলাম যে অর্থের সময় মূল্য বলতে কি বুঝি, অ্যানুইটি বলতে কি বুঝি, বর্তমান মূল্য বলতে কি বুঝি, ভবিষ্যৎ মূল্য বলতে আমরা কি বুঝি। তার মধ্যে আমরা অঙ্কের ক্ষেত্রে কিভাবে বর্তমান মূল্য নির্ণয় করতে হয় এই ব্যাপারে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। অর্থের বর্তমান মূল্য এককালীন অর্থের ক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করব এই ব্যাপারে অনেক আমি দেখিয়েছি। আজ আমি তোমাদেরকে দেখাবো কি করে অ্যানুইটির ক্ষেত্রে অর্থাৎ বার্ষিক বৃত্তি এর ক্ষেত্রে কিভাবে বর্তমান মূল্য নির্ণয় করতে হয়। তো আমরা প্রথমেই আসি কোনো অঙ্কে আমরা কিভাবে বুঝবো যে এই অঙ্কটা অ্যানুইটি নাকি এককালীন অর্থের ক্ষেত্রে। এককালীন অর্থের ক্ষেত্রে আমরা তখন বুঝবো যে সকল অঙ্কে উল্লেখ থাকবে প্রত্যেক বছর, প্রতি বছর, পর পর ইত্যাদি উল্লেখ থাকবে, প্রতি মাসে ইত্যাদি উল্লেখ থাকবে, তখন আমরা বুঝবো যে অঙ্কটা হচ্ছে অ্যানুইটি অঙ্ক। তখন আমাদেরকে অ্যানুইটির সূত্র ব্যবহার করতে হবে। আর এই সকল তথ্য যদি না থাকে তাহলে আমরা ধরে নেব এককালীন অর্থের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা জানি যে এককালীন অর্থের ক্ষেত্রে যদি প্রেজেন্ট ভ্যালু দেওয়া থাকে তাহলে আমাদেরকে ফিউচার ভ্যালু বের করতে হবে। আর যদি ফিউচার ভ্যালু দেওয়া থাকে তাহলে প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। তো আর অ্যানুইটির ক্ষেত্রে যদি প্রেজেন্ট ভ্যালু দেওয়া থাকে তাহলে আমাদেরকে অবশ্যই প্রেজেন্ট ভ্যালুই সূত্র ব্যবহার করতে হবে বা প্রেজেন্ট ভ্যালু সূত্রই ব্যবহার করতে হবে। আর যদি ফিউচার ভ্যালু দেওয়া থাকে তাহলে ফিউচার ভ্যালু সূত্র ব্যবহার করতে হবে। তো আমরা জানি এর মধ্যে দুটি বিষয় লক্ষ্য রাখতে হবে। একটি বিষয় হচ্ছে যে অ্যানুইটির ক্ষেত্রে বছরের শুরুতে নাকি বছরের শেষে। যদি বছরের শুরুতে হয় তাহলে একটা সূত্র প্রয়োগ করতে হবে, আর যদি বছরের শেষে হয় তাহলে আমাদেরকে আরেকটা সূত্র প্রয়োগ করতে হবে। এই কয়েকটা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে অঙ্ক করার ক্ষেত্রে। তাহলে আমরা আশা করি এই অঙ্কগুলো সুন্দরভাবে সমাধান করতে পারবো। তো আজকে আমরা দেখব অ্যানুইটির ক্ষেত্রে বর্তমান মূল্য আমরা কিভাবে নির্ণয় করব। এক্ষেত্রে যদি উল্লেখ আছে যে যদি নগদ প্রবাহ সমান হয়, অর্থাৎ নগদ প্রবাহ যদি সকল নগদ প্রবাহ হচ্ছে ক্যাশ ফ্লো, সকল ক্যাশ ফ্লো যদি একই রকম হয় তাহলে আমরা এই সূত্র অর্থাৎ নগদ প্রবাহ যদি সমান হয় আর এক্ষেত্রে যদি বছরের শেষে কথা উল্লেখ থাকে তাহলে আমরা প্রেজেন্ট ভ্যালু নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্র ব্যবহার করব। পিবি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল a into 1 minus 1 by 1 plus I to the power n by I। এই হচ্ছে বছরের শেষে যদি উল্লেখ থাকে তাহলে আমাকে এই সূত্র ব্যবহার করতে হবে। আর যদি বছরের শুরুতে হয়, অ্যানুইটির ক্ষেত্রে যদি বছরের শুরুতে হয় এবং এবং নগদ প্রবাহ একই থাকে অর্থাৎ সমান থাকে তাহলে আমাকে ব্যবহার করতে হবে যে এই সূত্র ব্যবহার করতে হবে। তাহলে প্রেজেন্ট ভ্যালু সমান a into 1 minus 1 by 1 plus I to the power I। ঠিক আগেকার মতো একই রকম, শুধুমাত্র বছরের শুরুর ক্ষেত্রে into 1 plus I, অর্থাৎ এই 1 plus I শুধু গুণ করে দিতে হবে। এরপর দেখি যদি নগদ প্রবাহ অসমান হয় তাহলে আমরা কিভাবে ব্যবহার করব। যদি নগদ প্রবাহ অসমান হয় সেক্ষেত্রে আমরা বছরের শেষে হলে, নগদ প্রবাহ অসমান হলে এবং বছরের শেষে হলে অ্যানুইটির সূত্র হবে, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটির সূত্র হবে FB1 by 1 plus I to the power 1 অর্থাৎ প্রথম বছর, তারপর প্লাস FB2 by 1 plus I power 2 অর্থাৎ দ্বিতীয় বছর। ঠিক এভাবে যত বছর দেওয়া থাকবে, হ্যাঁ, ঠিক শেষ জায়গায় যে এই এর মানে হচ্ছে যত বছরের সংখ্যা, অর্থাৎ যত বছর দেওয়া থাকবে এই বছর এত বছর পর্যন্ত আমরা করব। যদি 4 বছর দেওয়া থাকে তাহলে আমরা বলবো যে FB3 by 1 plus I power 3 plus FB4 by 1 plus I power 4। 5 বছর বলা থাকলে FB5 by 1 plus I power
আই পাওয়ার 5। এক্ষেত্রে যদি বছরের শুরুতে যদি বলা থাকে, তাহলে বছরের শুরুতে হলে আমরা প্রথমেই fb0 প্লাস fb1/1 প্লাস আই প্লাস fb2/1 প্লাস আই পাওয়ার 2 প্লাস fbn/1 প্লাস আই পাওয়ার n আমাদেরকে ব্যবহার করতে হবে। এই সকল সূত্রের ভিত্তিতে আমরা এখন একটি অঙ্ক দেখব, যাতে বর্তমান মূল্য আমরা কীভাবে নির্ণয় করতে পারি এনইউটির ক্ষেত্রে, এই ব্যাপারে আমরা একটু এই অঙ্কের মাধ্যমে জানতে পারবো। তো প্রথমে আমরা দেখি যে ফাহিম পরীক্ষায় ভালো করায় তার বাবা তাকে পুরস্কার হিসেবে 1 লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাকে 1 লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয় মানে হচ্ছে সে 1 লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয়, এতেই বোঝা যায় যে এটা হচ্ছে কি বর্তমান মূল্য, বর্তমানে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। তার বাবা তাকে এই অর্থ নেওয়ার দুটি বিকল্প প্রস্তাব দেয়। বিকল্প দুটি হচ্ছে, বিকল্প 1, সে 5 বছর যাবত প্রতি বছরের শুরুতে যথাক্রমে 10,000, 15,000, 20,000, 25,000, 30,000 টাকা পাবে। বিকল্প 2, 5 বছর যাবত প্রতি বছর শেষে 20,000 টাকা পাবে, সুযোগ ব্যয় 10%। এখন আমাদের করণীয় হচ্ছে যে বিকল্প 1 এর বর্তমান মূল্য, এবং আমরা করণীয় হলো যে বর্তমান মূল্য নির্ণয় করো। অর্থাৎ বর্তমান মূল্য নির্ণয় করব, যেহেতু বিকল্প 1 এ বলা যে সে 5 বছর, আমরা প্রথমে দেখব অঙ্কটা কি অ্যানুইটি নাকি এককালীন। তো যেহেতু বিকল্প 1 এ প্রতি বছর 5 বছর যাবত প্রতি বছরের শুরুতে, তা আমরা জানি প্রতি বছর প্রতি মাস ইত্যাদি উল্লেখ থাকলে আমরা ধরে নিই যে এটা কি অ্যানুইটির সূত্র, অ্যানুইটির অঙ্ক। তো এক্ষেত্রে আমরা দেখবো যে বছরের শুরুতে নাকি শেষে। এরপরে দেখি যে প্রতি বছরের শুরুতে উল্লেখই আছে, তো আমরা ধরে নিলাম যে সে 5 বছর যাবত প্রতি বছরের শুরুতে, যেহেতু বছরের শুরুতে দেওয়া, তাই আমরা বছরের শুরুর যে অ্যানুইটি সূত্র আছে তা প্রয়োগ করব। এক্ষেত্রে আমরা কোন সূত্রটা প্রয়োগ করব? আবার এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে নগদ প্রবাহগুলো কি একই রকম নাকি ভিন্ন ভিন্ন। অর্থাৎ যদি সমান হয় তাহলে হবে একরকম এক সূত্র, আর যদি অসমান হয় তাহলেই হবে আরেক সূত্র। তা আমরা জানি কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে সূত্রগুলো, যে নগদ প্রবাহ অসমানের ক্ষেত্রে কি হয় আর সমানের ক্ষেত্রে কি সূত্র ব্যবহৃত হয়। তো সেই ক্ষেত্রে আমরা বিকল্প 1 এর ক্ষেত্রে, বিকল্প 1 এর ক্ষেত্রে আমরা অসমান নগদ প্রবাহের সূত্র ব্যবহার করব। এক্ষেত্রে আমরা দেখি নগদ প্রবাহের অসমান বছরের শুরুতে হলে আমরা কি লিখতাম প্রেজেন্ট ভ্যালু সমান সমান, যেহেতু বছরের শুরুতে এবং অসমান, সেহেতু fb0 প্লাস fb1/1 প্লাস আই পাওয়ার 1 প্লাস fb2/1 প্লাস আই পাওয়ার 2 প্লাস fb3/1 প্লাস আই পাওয়ার 3। অর্থাৎ প্লাস কত বছর? 1, 2, 3, 4, 5 বছর। তাহলে fb4/1 প্লাস আই পাওয়ার 4। তো আমরা এখানে দেখি যে বছরের শুরুতে যেহেতু বলা, তাহলে বছরের শুরুতে হলে আমরা প্রেজেন্ট ভ্যালুর এই সূত্র ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা দেখব যে fb0 মানে কি, অর্থাৎ fb0 হচ্ছে একদম প্রথম বছর। তো প্রথম বছরেই যদি কোনো নগদ প্রবাহ হয় তাহলে এক্ষেত্রে যেহেতু fb0 হওয়ার কারণ কি? কারণ হচ্ছে এখানে কোনো সুদ বা সুদের হার জড়িত থাকবে না, যার ফলে এটা হচ্ছে কি fb0 এখানে কোনো, অর্থাৎ শুধুমাত্র বছরের প্রথম যে টাকাটা ওইটাই থাকবে। তাহলে প্রথম ছিল কত? 10,000 যোগ fb1, অর্থাৎ দ্বিতীয়টা হচ্ছে 15,000/1 প্লাস পার্সেন্ট কত? 10%, 0.10 পাওয়ার n হচ্ছে 5 বছর, 1 প্লাস আবার হচ্ছে fb2 মানে হচ্ছে 20,000/1 প্লাস 0.10 পাওয়ার 2 প্লাস fb3 হচ্ছে কত? 25,000/1 প্লাস 0.10 পাওয়ার 3 প্লাস এখানে ক্ষেত্রে হচ্ছে 30,000/1 প্লাস 0.10 পাওয়ার 4। এক্ষেত্রে প্রথমে
10,000, অর্থাৎ এটা হচ্ছে প্রথম বছরের, এরপর দ্বিতীয় বছর, এই এভাবে চক্রবৃদ্ধি আকারে যেতে থাকবে। তো আমরা প্রথমে দেখলাম যে এক্ষেত্রে আমরা পেলাম যে সে 5 বছরের প্রতি বছরের শুরুতে যথাক্রমে অসমান নগদ প্রবাহের ক্ষেত্রে আমরা এভাবে অঙ্কটা করতে পারি। এক্ষেত্রে আমরা একটা ক্যালকুলেশন করলে, ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে আমরা একটা রেজাল্ট পাবো। এই রেজাল্টটাই হবে আমাদের বর্তমান মূল্যের রেজাল্ট। ওকে, তারপর দেখি আমরা বিকল্প 2 কি বলা আছে। সেক্ষেত্রে বিকল্প 2 বলা যে 5 বছর যাবত প্রতি বছর শেষে 20,000 টাকা পাবে। 5 বছর যাবত প্রতি বছর শেষে 20,000 টাকা করে পাবে। অর্থাৎ 5 বছর শেষে 20,000 টাকা করে যদি সে পায় তাহলে বছরের শেষে পাবে। তাহলে বছরের শেষে পেলে এককালীন এখানে সমান অর্থের কথা বলা, অর্থাৎ একটা মাত্র 20,000 টাকা পাবে। প্রতি বছর শেষে 20,000 টাকা পাবে, অর্থাৎ বছরের শেষে একই রকম অর্থাৎ সমান নগদ প্রবাহ হবে। এক্ষেত্রে আমরা কি করব, এই সমান নগদ প্রবাহের ক্ষেত্রে আমরা যে সূত্র ব্যবহার করব সেটা হচ্ছে বছরের শেষে যদি বলা থাকে তাহলে আমরা সূত্রটা লিখেছিলাম এভাবে যে প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু এনইটি সমান সমান a ইনটু 1 মাইনাস 1 বাই 1 প্লাস i টু দি পাওয়ার n বাই i। আমরা এই যদি বছরের শেষে হয় তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করেছিলাম। তো আমরা এখন দেখব এখানে প্রেজেন্ট ভ্যালু সমান কত, বা এখানে প্রতি বছর শেষে এত টাকা পাবে। বছর শেষে যেহেতু পাবে তাহলে এখানে এনইউটি বার্ষিক ভিত্তির কথা বলা আছে। তাহলে বার্ষিক ভিত্তি এ সমান হচ্ছে 20,000 টাকা। 20,000 টাকা 20,000 টাকা পাবে। আবার এদিকে বলা আছে 1 মাইনাস 1 বাই 1 প্লাস 0.10 পাওয়ার n মানে 5 বছর বাই i মানে 0.10। এই তো এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে আমরা এখানে একটা বর্তমান মূল্যের একটা মূল্য পাবো। এই হচ্ছে আমাদের এনইউটির ক্ষেত্রে আমরা বর্তমান মূল্য কিভাবে নির্ণয় করব, এই একটা পন্থা। আমরা এটা যদি ভালোভাবে লক্ষ্য করি আর এই বিষয়গুলো যে বিষয়গুলো আমাদের এনইউটির ক্ষেত্রে মনে রাখতে হবে তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে যে অঙ্কটা কি এককালীন নাকি এনইউটি। এনইউটি যদি হয় তাহলে বছরের শুরুতে নাকি শেষে। বছরের শুরুতে বা শেষে যদি এটা আমরা পেয়ে যাই তাহলে প্রথম দেখতে হবে যে এটা কি নগদ প্রবাহ কি সমান না অসমান। এই বিষয়গুলো লক্ষ্য রাখলেই আমরা এতক্ষণ আমরা দেখলাম কিভাবে অর্থের বর্তমান মূল্য নির্ণয় করা যায়। এককালীন এবং বার্ষিক ভিত্তির ক্ষেত্রে হলে আমরা কিভাবে নির্ণয় করব, এতক্ষণ পর্যন্ত আমরা উদাহরণ সহ এই বিষয়টাই লক্ষ্য করলাম। এখন লক্ষ্য করব যে দেখো যে অর্থের ভবিষ্যৎ মূল্য আমরা কিভাবে নির্ণয় করব। বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য এই দুইয়ের মধ্যে এখন আমরা দেখব ভবিষ্যৎ মূল্য আমরা কিভাবে নির্ণয় করব। তো ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে এককালীন অর্থের ক্ষেত্রে যদি ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার কথা বলা থাকে ঠিক তদ্রুপ এই প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য নির্ণয়ের মতোই ফিউচার ভ্যালু এখানে সূত্রটা হবে এরকম এফপি অর্থাৎ ফিউচার ভ্যালু সমান সমান পিবি ইনটু 1 প্লাস i পাওয়ার n। যদি চক্রবৃদ্ধির কথা বলা থাকে তাহলে শুধুমাত্র এই n কে যদি চক্রবৃদ্ধির কথা থাকে তাহলে এফবি সমান সমান পিবি ইনটু 1 প্লাস i বাই m টু দি পাওয়ার n ইনটু m। যদি চক্রবৃদ্ধির কথা বলা থাকে তাহলে এককালীন অর্থের ক্ষেত্রে আমরা শুধুমাত্র i কে m দ্বারা ভাগ এবং n কে m দ্বারা গুণ করে দেব। ঠিক আগের মতোই অনেকটা ওইখান থেকে আর গ্রহণ করলে আমরা অনেকটা এই সূত্র পেয়ে যেতে পারি। এরপর দেখি আমরা বার্ষিক ভিত্তির ক্ষেত্রে আমাদের কি করণীয়। বার্ষিক ভিত্তির ক্ষেত্রে যদি নগদ প্রবাহ অসমান হয় এবং বছরের শেষে বলা থাকে তাহলে আমরা কি সূত্র ব্যবহার করব। যদি নগদ প্রবাহ সমান হয় এবং বছরের শেষে উল্লেখ থাকে তাহলে আমরা এখানে লিখব এফবি সমান সমান এফবি এ অর্থাৎ এফবি এনইউটি আর কি এনইউটি এ ইনটু 1 প্লাস i পাওয়ার n মাইনাস 1 বাই i। এই হচ্ছে আমাদের বছরের শেষে বলা থাকলে আমরা এই সূত্র ব্যবহার করব। আর যদি নগদ প্রবাহ সমান হয় তবে বছরের শুরুতে উল্লেখ থাকে তাহলে আমরা ব্যবহার করব এফবি এ সমান সমান a ইনটু 1 প্লাস i পাওয়ার
n minus 1 by I into 1 plus I। ঠিক তদ্রুপ বর্তমান মূল্যের ক্ষেত্রে আমরা যেরকম বছরের শুরুতে ব্যবহার করে শুরুতে বের করার ক্ষেত্রে যে সূত্র প্রয়োগ করেছিলাম তার অনেকটা একই রকম। যেমন শুধুমাত্র বছরের শুরুতে হলেই আমরা জানি যে শুধু 1 plus I গুণ করতে হবে। তারপর দেখি নগদ প্রবাহ যদি অসমান হয় এবং বছরের শেষে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? নগদ প্রবাহ যদি অসমান হয় এবং বছরের শেষে হয় তাহলে আমাদের লিখতে হবে FB সমান সমান প্রেজেন্ট ভ্যালু 1 ইনটু 1 প্লাস I পাওয়ার n মাইনাস 1 প্লাস প্রেজেন্ট ভ্যালু 2 ইনটু 1 প্লাস I পাওয়ার n মাইনাস 2 প্লাস এভাবে যত বছর দেওয়া থাকবে ঠিক ওই বছরের কাছাকাছি যে তাহলে FB n বাই 1 প্লাস I পাওয়ার 0 FB n বাই 1 প্লাস I পাওয়ার 0 FB n বাই 1 প্লাস I পাওয়ার 0 বছরের শেষে বলা থাকবে। আর নগদ প্রবাহ অসমান বছরের শুরুতে হলে আমাদের উল্লেখ করতে হবে FB সমান সমান প্রেজেন্ট ভ্যালু 1 into 1 plus I power n plus তারপর প্রেজেন্ট ভ্যালু 2 into 1 plus I power n minus 1 হ্যাঁ তখন এভাবে দিতে হবে যদি প্লাস তারপর দেওয়া লাগবে কি FB1 FBn by 1 plus I power 1। এক্ষেত্রে শুধুমাত্র আমাদেরকে এটা প্রয়োগ করতে হবে। তাহলে আমরা দেখলাম যে নগদ প্রবাহ অসমান অর্থাৎ একটু পরিষ্কার করে বলি, যদি এককালীন অর্থের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের কথা বলা থাকে তাহলে আমাদেরকে এককালীন অর্থের ক্ষেত্রে যদি চক্রবৃদ্ধির কথা বলা না থাকে, চক্রবৃদ্ধি কোনগুলো ত্রৈমাসিক হ্যাঁ ষান্মাসিক পাক্ষিক বাৎসরিক ইত্যাদি যদি উল্লেখ থাকে তাহলে চক্রবৃদ্ধির ক্ষেত্রে যদি চক্রবৃদ্ধির কথা যদি উল্লেখ না থাকে তাহলে আমরা এককালীন অর্থের ক্ষেত্রে আমাদেরকে বের করতে হবে ফিউচার ভ্যালু সমান সমান PB ইনটু 1 প্লাস I পাওয়ার n। আর যদি চক্রবৃদ্ধির কথা বলা থাকে ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রেও তাহলে আমাদেরকে বের করতে হবে ফিউচার ভ্যালু সমান PB ইনটু 1 প্লাস I কে m দ্বারা ভাগ দিতে হবে এবং n ইনটু m অর্থাৎ n কে m দ্বারা গুণ করতে হবে। এরপরে দেখি বার্ষিক বৃদ্ধির ক্ষেত্রে নগদ প্রবাহ সমান বছরের শেষে হলে আমাদেরকে এই সূত্র প্রয়োগ করতে হবে, বছরের শুরুতে হলে আমাদের এই সূত্র প্রয়োগ করতে হবে। তারপর নগদ প্রবাহ অসমান বছরের শেষে হলে আমাদের এই সূত্র লিখতে হবে এবং নগদ প্রবাহ যদি অসমান হয় এবং বছরের শুরুতে হয় তাহলে আমাদেরকে এই সূত্র ব্যবহার করতে হবে। তো আমরা এই ধরনের একটা অঙ্ক এখন দেখলে আমরা বুঝতে পারবো যে আমরা আসলে ভবিষ্যৎ মূল্য কিভাবে নির্ণয় করব। এক্ষেত্রে আমরা একটা অঙ্ক দেখি, এর মধ্যে দেওয়া আছে যে জনাব হাসনাত সমবায় সমিতি থেকে 10% ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদে 1 লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন যা তিনি আগামী 3 বছর পর এককালীন পরিশোধ করবেন। অর্থাৎ জনাব হাসনাত 3 বছর পর কত টাকা পরিশোধ করবেন এই ব্যাপারে বলা। তাহলে আমরা দেখি যে জনাব হাসনাতের এই অংশটুকুর মধ্যে জনাব হাসনাত কি করেছেন, সমিতি থেকে 1 লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন। যেহেতু এখানে এককালীন অর্থের কথা সরাসরি বলাই আছে সেহেতু আমরা এটা ধরে নিলাম যে ভবিষ্যৎ মূল্য এককালীন অর্থের ক্ষেত্রে। এরপর আমরা দেখি যে কোন মূল্যটা দেওয়া, বর্তমান মূল্য দেওয়া নাকি ভবিষ্যৎ মূল্যটা দেওয়া। এর মধ্যে দেখি আমরা প্রথমে যে চক্রবৃদ্ধি সুদে 1 লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন অর্থাৎ বর্তমানে তিনি এই ঋণটা গ্রহণ করেছেন, তাহলে বর্তমান মূল্য দেওয়া। আমরা জানি যে এককালীন অর্থের ক্ষেত্রে বর্তমান মূল্য দেওয়া থাকলে আমাদেরকে ভবিষ্যৎ মূল্য বের করতে হবে। তাহলে আমরা এখানে এককালীন অর্থের ক্ষেত্রে যেহেতু বর্তমান মূল্যটা দেওয়া আছে তাই আমরা ভবিষ্যৎ মূল্যটা বের করব। তাহলে ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে আমাদের সূত্র হবে কি, যে এখানে আরেকটা কথা বলা আছে চক্রবৃদ্ধির কথা। চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি বলা আছে, 10% ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদ। ত্রৈমাসিক মানে হচ্ছে বছরে 3 বার, অর্থাৎ ত্রৈমাসিক মানে 3 মাস অন্তর অন্তর, বছরে 4 বার, 3 মাস অন্তর অন্তর, বছরে 4 বার। অর্থাৎ আমি এখানে দেখব যে প্রথম জনাব হাসনাত 3 বছর পর কত টাকা পরিশোধ করবেন এই ব্যাপারে আমরা প্রথমেই দেখব জনাব হাসনাত এর ফিউচার ভ্যালু হচ্ছে ভবিষ্যৎ মূল্য হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস I পাওয়ার n। যেহেতু ত্রৈমাসিক সুদের কথা বলা আছে তাই আমরা I কে m দ্বারা এবং n কে m দ্বারা গুণ করব। I কে m দ্বারা ভাগ এবং n কে m দ্বারা গুণ করব।
তাহলে প্রেজেন্ট ভ্যালু সমান আমাদের কত আছে 1 লক্ষ টাকা, 1 লক্ষ। তারপরে হচ্ছে 1 প্লাস আই, আই এর মান আমাদের কত দেওয়া আছে 10%, 0.10 বাই এম, এম যেহেতু ত্রৈমাসিক তাই 3 মাস অন্তর অন্তর যেহেতু, তাহলে 3 4 কত 12 অর্থাৎ 4 মাস, n ইনটু 4 অর্থাৎ n মানে বছর কত 3 বছর, তাহলে 3 পূরণ 4। এখানে আমরা ক্যালকুলেশন করলে একটা উত্তর পাবো, ক্যালকুলেশন করলে আমরা ক্যালকুলেশন করলে আমরা এখানে একটা উত্তর পেয়ে যাব। আচ্ছা, তারপর দেখি যে আমরা অন্যদিকে জনাব রায়হান শ্যামল বাংলা ব্যাংক লিমিটেড থেকে বার্ষিক 10% হারে 10% বার্ষিক 10% সুদের হারে 1 লক্ষ টাকা ঋণ গ্রহণ করেছেন। তিনি শ্যামল বাংলা ব্যাংক লিমিটেড থেকে বার্ষিক 10% হারে 1 লক্ষ টাকা ঋণ গ্রহণ করেছেন। তিনি আগামী 3 বছর ব্যাপী প্রতি বছর শেষে, এখানে 3 বছর ব্যাপী মানে 3 বছর ব্যাপী অর্থাৎ এটা বোঝাই যায় যেটা হচ্ছে কি অ্যানুইটি। তাহলে 3 বছর ব্যাপী প্রতি বছর শেষে ঋণের কিস্তি 40,211 টাকা করে পরিশোধ করবেন। তাহলে বোঝা গেল যে কিস্তি অর্থাৎ আমাদের যদি এখানে এই কিস্তির কথা যদি সরাসরি উল্লেখ না থাকতো তাহলে আমাদেরকে এই কিস্তি বের করা লাগতো। যেহেতু এখানে কিস্তির কথা উল্লেখ আছে মানে বৃত্তির কথা উল্লেখ আছে, তাহলে আমাদেরকে এটা বের করা লাগবে না। আর যদি আমাদেরকে বের করা লাগতো, মনে করি আমরা এই 40,211 নেই, তাহলে আমরা কি করবো এখন এই ক্ষেত্রে আমরা যদি ভবিষ্যৎ মূল্য বের করতে চাই তাহলে কিভাবে বের করবো, আগামী 3 বছর ব্যাপী প্রতি বছর শেষে ঋণের টাকা পরিশোধ করবেন। কত টাকা ঋণের পরিশোধ করবেন, তাহলে আমাদের আসতো তিনি আগামী 3 বছর ব্যাপী প্রতি বছর শেষে কত টাকা না সরি যে 1 লক্ষ টাকা এখানে থাকতো যে 10% সুদের হার এবং 3 বছর ব্যাপী প্রত্যেক বছর। তাহলে প্রত্যেক বছর হলে আমাদেরকে এনইটি সূত্র ব্যবহার করে যেমন এফবি সমান সমান প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্রেজেন্ট ভ্যালু এফবি সমান সমান a ইনটু 1 প্লাস i পাওয়ার n মাইনাস 1 বাই i ইত্যাদি দিয়ে আমাদের কি করা লাগতো এনইটির মান বের করা লাগতো। যেহেতু আমাদের এখানে 40,200 কত 11 40,211 দেওয়া আছে এনইটির পরিমাণ, তাহলে আমাদেরকে আর এনইটির পরিমাণ বের করা লাগবে না। সুতরাং এবার আমরা দেখবো আমাদের এখানে করণীয় কি। যেহেতু এনইটির মান অর্থাৎ কিস্তির পরিমাণ দেওয়াই আছে, তাহলে আমাদের দেখতে হবে জনাব রায়হানের ঋণ পরিশোধ তালিকা প্রস্তুত করো। অর্থাৎ ঋণ পরিশোধ তালিকা আমরা কিভাবে প্রস্তুত করি, প্রথমে দেখতে হবে যে আমাদের ঋণ পরিশোধ তালিকার ক্ষেত্রে প্রথমে বছর কত বছর, ঋণ পরিশোধ তালিকার ক্ষেত্রে প্রথমে আমাদের দেখতে হবে এখানে বছরের সংখ্যা কত, অর্থাৎ দেওয়া আছে এখানে 3 বছর ব্যাপী। তাহলে 3 বছর যদি ঋণ পরিশোধের তালিকা হয় তাহলে আমাদেরকে ঋণ পরিশোধ তালিকা প্রস্তুতির ক্ষেত্রে 3 বছর, যেমন আমি এখানে এগুলো কেটে দিই 3 বছর। তাহলে 3 বছরের ক্ষেত্রে প্রথমেই দেখি যে আমাকে ঋণ পরিশোধ তালিকা প্রস্তুত, এখানে ঋণ পরিশোধ তালিকা প্রস্তুতের ক্ষেত্রে প্রথমে দিতে হবে বছর, কত বছর 1 2 3 বছর। তারপর বছরের শুরুতে অর্থাৎ বছরের শুরুতে ঋণের পরিমাণ কত এটা দিতে হবে। বছরের শুরুতে ঋণের পরিমাণ কত ছিল 1 লক্ষ টাকা ছিল, বছরের শুরুতে ঋণের পরিমাণ ছিল 1 লক্ষ টাকা। তারপর হচ্ছে যে কিস্তির পরিমাণ অর্থাৎ কিস্তির পরিমাণ কিস্তি কত টাকা ছিল 40,211। এরপর হচ্ছে সুদের পরিমাণ, সুদ আমরা কত টাকা সুদ দিব, সুদের পরিমাণ তাহলে সুদের পরিমাণ আমরা যেহেতু বলাই আছে প্রতি বছর শেষে ঋণের কিস্তি, তাহলে বছরের শেষে হলে আমাদেরকে অবশ্যই ঋণের সুদের পরিমাণ বের করতে হবে। অর্থাৎ সুদের পরিমাণ 1 লক্ষ টাকার যদি 10% সুদ হয় তাহলে সুদের পরিমাণ আমাদের বের করতে হবে কিসের উপর থেকে, সুদের বের করতে হবে ব্যবসায়ী যে প্রাথমিক যে ঋণের পরিমাণ, প্রারম্ভিক যে ঋণের পরিমাণ, এই ঋণের সাথেই ঋণের পরিমাণ পূরণ যে হার দেওয়া থাকবে এই হার দিয়ে আমাদের সুদের পরিমাণ বের করতে হবে। তাহলে এরপরে দেখি যে কিস্তির পরিমাণ, সুদের পরিমাণ, তারপর হচ্ছে আসলের পরিমাণ। এরপরে দেখলাম আসল মানে আসল টাকা কত, অর্থাৎ কিস্তির পরিমাণ থেকে সুদের পরিমাণটা বাদ দিলে এখানে একটা কিস্তির টাকা আসবে অবশ্যই। এর থেকে বাদ দেওয়ার পরে আমরা আমাদের এই কিস্তির পরিমাণ থেকে সুদের পরিমাণ বাদ দেওয়ার পরে যা থাকবে তা হচ্ছে কি আসলের পরিমাণ।
এই আসলের পরিমাণ। এখন আমরা দেখব যে বছরের শেষে ঋণের পরিমাণ। তারপর বছরের শেষে ঋণের পরিমাণ হচ্ছে বছরের শেষে ঋণের পরিমাণ, অর্থাৎ এই যে বছরের শুরুতে যে ঋণের পরিমাণ ছিল, এই কিস্তি থেকে সুদের পরিমাণ বাদ দেওয়ার পরে যে আসল থাকবে, এই আসল টাকা এই বছরের শুরুর ঋণের পরিমাণ থেকে বাদ দেওয়ার পরে যা থাকবে তা হচ্ছে বছরের শেষে ঋণের পরিমাণ। এখানে আমরা এভাবে উল্লেখ করতে পারি যে এটাকে দিতে পারি 1 নাম্বার, এটাকে দিতে পারি 2, এটাকে দিতে পারি 3, এটাকে দিতে পারি সুদের পরিমাণ। অর্থাৎ সুদের যেহেতু পরিমাণ বের করা লাগবে, তাহলে সুদ বের করা কিসের উপর? 2 পূরণ এখানে পার্সেন্ট, অর্থাৎ 2 পূরণ পার্সেন্ট, এইটা পূরণ এখানে একটা পার্সেন্ট থাকবে, যা দেওয়া থাকবে তা সমান সমান হচ্ছে আমরা 4, তাই না? এরপরে হচ্ছে যে আসলের পরিমাণ, অর্থাৎ এই কিস্তি পরিমাণ থেকে সুদের পরিমাণ বাদ দিলে, অর্থাৎ 3 থেকে 2 বাদ দিলে থাকবে 5, অর্থাৎ এটা থেকে এটা বাদ দেওয়ার পরে এটা তো 5 নাম্বার, তাহলে এটা 5 থাকবে। এরপরে দেখি আমরা এবার 2 থেকে 5 বাদ দেওয়ার পরে থাকবে কত? 6। এই হচ্ছে আমাদের কিস্তির। আমরা কিভাবে আমরা ঋণের কিস্তি পরিমাণ কিভাবে বের করবো? এক্ষেত্রে আমরা তোমাদের যদি বলা থাকে যে সুদের পরিমাণ এবং আসলের পরিমাণ নির্ণয় করো, তাহলে সুদের পরিমাণ আমাদের এখানে বের হবে এবং আসলের পরিমাণ এখানে বের হবে। এক্ষেত্রে আমাদের তালিকা প্রস্তুত, ঋণের তালিকা প্রস্তুত আমরা এভাবে করতে পারি। এরপরে আমরা জানবো যে আমাদের যদি কোনো অঙ্কে n এর পরিমাণ যদি দেওয়া না থাকে, অর্থাৎ নাম্বার অফ ইয়ার, বছরের সংখ্যা যদি দেওয়া না থাকে, তাহলে আমাদের কি করতে হবে? নাম্বার অফ ইয়ার অর্থাৎ বছরের সংখ্যা অনেক অঙ্কে অনেক সময় দেওয়া না থাকতে পারে, এটাই স্বাভাবিক। যদি না থাকে তাহলে আমাদেরকে অবশ্যই n এর মান বের করে, বছরের সংখ্যা বের করে তারপর অঙ্কটুকু করতে হবে। এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি n এর মান বের করতে চাই, তাহলে n এর মান বের করার ক্ষেত্রে আমরা লগ ব্যবহার করতে পারি। এবং যদি আমরা আয়ের মান, কোনো অঙ্কে যদি আয় অর্থাৎ হার, সুদের হার দেওয়া না থাকে, তাহলে এই ক্ষেত্রে আমরা সূচক ব্যবহার করে আয়ের মানও বের করতে পারি। প্রথমে আমরা দেখব যে n কিভাবে আমরা বের করব। কথার ফর এক্সাম্পল এখানে দেওয়া আছে, যেমন এখানে 3 বছর এককালীন পরিশোধের কথা দেওয়া, যে এখানে 3 বছর সুদ গ্রহণ করেন, কিন্তু এখানে বছর দেওয়া নাই। কত বছর? এখানে আমি ধরে নিলাম এখানে পর এককালীন পরিশোধ করেন, এটা কেটে দিলাম, এটা কেটে দিই। কেটে দেওয়ার পরে আমি দেখলাম যে এখানে বলা আছে যে কিভাবে দেওয়া আছে, জনাব হাসনাত সমবায় সমিতির ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদে 1 লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন। ত্রৈমাসিকও দিলাম না, ত্রৈমাসিক আমি কেটে দিলাম। 10% হারে, 10% হার সুদে, 10% হার সুদে আগামী কত বছর পর এককালীন পরিশোধ করবেন, কত বছর পর পরিশোধ করবেন, অর্থাৎ দিলাম কত বছর দিলাম। তাহলে এরকম যদি হয়, তাহলে আমাদেরকে বের করতে হবে, যেমন FB সমান সমান, প্রথম জানি আমরা PB × 1 + I পাওয়ার n। এই তো, তাহলে FB সমান সমান, অর্থাৎ ভবিষ্যৎ মূল্য আমাদের কত বছর পর কত টাকা, এত টাকা পরিশোধ করবেন, টাকার পরিমাণ পরিশোধ করেন কত টাকা, ভবিষ্যৎ মূল্য হচ্ছে ধরলাম কত বছর পর 1,20,000 দিলাম। এটা হচ্ছে আমাদের ফিউচার ভ্যালু ধরলাম, ধরে দেখলাম যে ফিউচার ভ্যালু আমরা দিলাম এখানে 1,20,000 সমান সমান প্রেজেন্ট ভ্যালু তো 1 লাখ দেওয়াই আছে। এটা বুঝার স্বার্থে আমি অঙ্কটা দেখাচ্ছি, তুমি একটু বলো, মনোযোগ সহকারে দেখো। জনাব হাসনাত সমবায় সমিতি থেকে মনে করো এত টাকা, এত পার্সেন্ট সুদের হার এত, বর্তমান মূল্যটা এত এবং ভবিষ্যৎ মূল্যটা এত, এবং ভবিষ্যৎ মূল্য এবং বর্তমান মূল্য উভয়ই দেওয়া, কিন্তু বছরের সংখ্যা দেওয়া নেই। এক্ষেত্রে আমরা কি করতে হবে? বছরের সংখ্যা দেওয়ার ক্ষেত্রে বছরের সংখ্যা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে বছরের সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখব যে বছরের সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করি। তাহলে 1 + I মানে হচ্ছে সুদের হার দেওয়া 0.10 দেওয়া এবং n আমাকে বের করতে হবে। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করলে দেখতে পারি যে 1 অর্থাৎ 1 + 0.10 পাওয়ার কত n সমান সমান, আমরা যদি এটা আর গ্রহণ করি বলি, তাহলে 1,20,000 বাই হলো 1 লাখ। তাহলে এটা যদি কেটে দেই তাহলে থাকবে কত আমাদের, সমান সমান থাকবে
12 অর্থাৎ 1 প্লাস 0.10 পাওয়ার n সমান সমান এখানে ধরো 12 রইল। উদাহরণস্বরূপ 12 রইল। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই ক্ষেত্রে n এর মান আমরা কিভাবে বের করব? এই ক্ষেত্রে n এর মান আমরা বের করব যে 1 প্লাস 0.10 পাওয়ার n সমান 12। এখানে আমরা এই n কে এটাকে log 1 প্লাস 0.10 পাওয়ার n সমান সমান দিলাম log 12। অর্থাৎ এখানে log 1 প্লাস n পাওয়ার n অর্থাৎ n এই n যদি সামনে নিয়ে আসি তাহলে থাকবে কত? এখন আমরা দেখব যে কিভাবে বছরের সংখ্যা যদি কোনো অঙ্কে না দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে বছরের সংখ্যা বের করব। এবং এখানে কত বছর উল্লেখ আছে এই ক্ষেত্রে আমরা কি করব তা দেখি। বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য দুটোই দেওয়া আছে, কিন্তু আমরা বর্তমান কত বছর তা আমাদেরকে বের করতে হবে। তাহলে কত বছর এই ক্ষেত্রে আমরা বের করার ক্ষেত্রে আমরা লগের ব্যবহার লক্ষ্য করব। লগের ব্যবহার করলে আমরা সাধারণত বছরের সংখ্যাটা বের করতে পারবো সহজ পন্থা। এখন আমরা দেখি যে ধরি এখানে বর্তমান ভবিষ্যৎ মূল্য এটা দেওয়া, বর্তমান মূল্য এটা দেওয়া, তাহলে ফিউচার ভ্যালু দেওয়া কত? 1,20,000 টাকা সমান সমান বর্তমান মূল্য দেওয়া কত? 1 লক্ষ টাকা। তাহলে 1 প্লাস আয়ের মান এবং 0.10 দেওয়া, তাহলে n মানে বছরের সংখ্যা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা এক্ষেত্রে যদি এরকম করি 1 প্লাস 0.10 পাওয়ার n সমান সমান 1,20,000 বাই 1 লক্ষ, আমরা এভাবে নিয়ে আসতে পারি। নিয়ে আসার পরে দেখা যায় যে আমরা 1 প্লাস অর্থাৎ 1.10 পাওয়ার n সমান সমান এখানে রইল 12। বা এক্ষেত্রে যদি আমরা এখানে না এনে এভাবে নেই, এখানে নেই, তাহলে 1.101 অর্থাৎ লগ এর ব্যবহার দিয়ে আমরা করতে পারি 1.10 পাওয়ার n সমান সমান লগ 12। তাহলে এখানে আমরা দেখব যে n log 1.10 সমান log 12। আমরা এভাবে যদি এখন আমরা n এর মান সহজেই বের করতে পারবো। n সমান সমান log 12 বাই log 1.10। এক্ষেত্রে আমার এই লগের এটার একটা মান বের হবে, এটার একটা মান বের হবে। এক্ষেত্রে আমরা এটা করার পরে আমরা সমান সমান n এর একটা মান হয়তো 5 বছর বা 4 বছর বা একটা কিছু পাবো। এরপরে আমরা দেখবো যে এখানে কত বছরের কথা উল্লেখ আছে, কিন্তু আমরা এখানে দেখলাম 5 বছর দেওয়া আছে, কিন্তু এই হার নেই, কত পার্সেন্ট হার। এখন কত হার এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে কত হার বের করতে গেলে আমাদের প্রথমেই দেখতে হবে যে হার কোথায় আছে। সেক্ষেত্রে আমরা হার দেখব। এক্ষেত্রে আমরা যদি সূচকের ব্যবহার করব, হারের ক্ষেত্রে আমরা সূচকের ব্যবহার করব। সূচক আমরা কিভাবে ব্যবহার করতে পারি? প্রথমে দেখি যে 1.n এখানে দেওয়া 1. এখানে আমরা এই হার কেটে দিলাম, এখানে ধরে নিলাম n এর মান হচ্ছে 5 বছর, আর এখানে হার হচ্ছে i। তাহলে এখানে আমরা দেখি যে 1. এটা না i, তাহলে 1 প্লাস i টু দি পাওয়ার n সমান সমান আমরা যা তাই বের করলাম। এক্ষেত্রে 1 প্লাস এখানেও কেটে দিলাম, কেটে দিয়ে 1 প্লাস i পাওয়ার 5, i পাওয়ার কত? 5। তাহলে এখানে 5 বছর সব জায়গায় আমি 5 বছর দিলাম। এখন আমরা কিভাবে বের করব? তাহলে দেখি যে এখানে হচ্ছে যে 1 প্লাস i সমান সমান দিলাম √12, অর্থাৎ এখানে দিলাম 5। যত বছর এখানে n এর মান যত দেওয়া থাকবে 5 বছর বা 7 বছর 8 বছর 6 বছর যাই থাকুক তা আমরা দিব। এখানে সমান সমান দিলাম 1 প্লাস i সমান সমান 12 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 1/5। এবং 12 টু দি পাওয়ার 5 এখানে আমরা ক্যালকুলেশন করলেই 1 প্লাস i সমান সমান 12 টু দি পাওয়ার 5 দিয়ে যত এখানে একটা ফিগার আসলে এখানে আমরা ভাগ দিব। ভাগ দেওয়ার পরে আমরা দেখব এখানে একটা মান আসবে। এক্ষেত্রে এই মান থেকে সমান সমান i সমান সমান এই যে মানটা আসবে এই মান থেকে আমরা বিয়োগ দিব এই 1 বিয়োগ দেওয়ার পরে আমরা এখানে একটা মান পাবো। এভাবে আমরা i এর মান নির্ণয় করতে পারি। তো আজকে আমি এ পর্যন্ত আলোচনা করলাম
আজ আর আলোচনা করতে এ পর্যন্ত আমি যে পর্যন্ত আলোচনা করলাম তা আশা করি তোমরা পরবর্তীতে বাড়িতে বসে এই অঙ্কগুলো এবং নিয়মগুলো ভালোভাবে মুখস্থ করবে এবং ভালোভাবে বুঝে মুখস্থ করবে, দেখে তারপর অঙ্কগুলো করবে। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো আমি আমার অনলাইন ক্লাস এখানে শেষ করব। তবে স্বাস্থ্যবিধি সকলেই মেনে চলবে এবং সুস্থ থাকবে এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের এই অনলাইন ক্লাস এখানে শেষ করছি।